হরি ওম। রাধে রাধে। সংস্কৃত শিক্ষার দ্বারা মানুষের হিত, যেখানে সর্বদা দৈবিক সংস্কৃত। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, সকলের হিতার্থে সকলের মঙ্গলার্থে আমাদের এই ক্লাস। তা তোমরা যারা এক্সাম দিতে চলেছ চতুর্থ সেমিস্টারের, তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ক্লাসটি রয়েছে। সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো। এখানে যে পিডিএফটা দেওয়া রয়েছে, যে বিষয় সম্পর্কে আলোচনা হবে, সেটা হচ্ছে তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তাহলে চলো শুরু করা যাক, বেশি সময় নিচ্ছি না। যাদের পিডিএফটি প্রয়োজন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এই যে ভিডিওটা রয়েছে, ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, লেখা থাকবে দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল। সেখানে ক্লিক করে তুমি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, সেখানে ফলো করে নেবে চ্যানেলটিকে। অল যা ভিডিও দেওয়া হচ্ছে তোমাদের পরীক্ষা রিলেটেড, সব কিছু ভিডিও লিঙ্ক এবং পিডিএফ সেখানে পেয়ে যাবে। তাহলে চলো, আর বেশি দেরি করে লাভ নেই, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এবং আমি শেষে কিছু টিপস বলবো তোমাদেরকে, সামনে যেহেতু এক্সাম, শেষে কয়েকটা টিপস বলবো, সেগুলো তোমরা ভালো করে শুনবে। তাহলে আশা করি তোমাদের এক্সামটা বেশ ভালো যাবে। দেখে নাও সংস্কৃত সাহিত্যের তোমাদের সিলেবাসটা কি রয়েছে। দেখো, এখান থেকে প্রশ্ন আসবে 10 নাম্বারের। 10 নাম্বারের প্রশ্ন আসবে। পড়তে হবে কি কি? দেখো, প্রথম অধ্যায় আছে কি? গদ্যকাব্য। গদ্যকাব্যে দুজন সাহিত্যকার, তাদের কৃতিত্ব সম্পর্কে পড়তে হবে। কে কে? না, দণ্ডী আর বাণভট্ট। দ্বিতীয় অধ্যায় কি আছে? চম্পু কাব্য, নলচম্পু আর ভারতচম্পু। তৃতীয় অধ্যায় কি আছে? আয়ুর্বেদ, চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা। আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃত। তাহলে চলো প্রথম অধ্যায় থেকে শুরু করা যাক। প্রথম অধ্যায় আছে গদ্যকাব্য, দণ্ডী এবং বাণভট্ট, তাদের সাহিত্যকৃতিটা আছে। একটু বুঝে নাও, হ্যাঁ, এই সাহিত্যটা শুরু হচ্ছে কিভাবে, গদ্য সাহিত্য কোথা থেকে পাচ্ছি আমরা। দেখো, প্রথমে কাব্য কাকে বলে? সংস্কৃত কাব্য কাকে বলে? না, বাক্যং রসাত্মকং কাব্যম। রসাত্মক বাক্যকেই কাব্য বলে। আচ্ছা, তাহলে কাব্য কয় প্রকার? তো কাব্যকে সংস্কৃত সাহিত্যে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, শ্রব্য কাব্য এবং দৃশ্যকাব্য। দেখো, এইগুলোর নামগুলোর দিকে লক্ষ্য করো, তাহলেই তোমরা উত্তর পারবে। শ্রব্য কাব্য কাকে বলে, দৃশ্যকাব্য কাকে বলে? আচ্ছা, প্রথমে দৃশ্যকাব্যতে আসি। দৃশ্যকাব্য কাকে বলে? না, অভিনয়যোগ্য কাব্যকে দৃশ্যকাব্য বলে। অভিনয়যোগ্য মানে কি? যে কাব্যগুলোকে অভিনয় করা যায়, অভিনয় করার যোগ্য কাব্য। যেমন অভিজ্ঞান শকুন্তলম তোমরা পড়েছ, একটা অভিনয়যোগ্য নাটক, তাই না? তাহলে যেগুলো, যে কাব্যগুলো অভিনয়ের যোগ্য বা অভিনয়ের দ্বারা আমরা রসাস্বাদন করি, সেটা হচ্ছে দৃশ্যকাব্য। শ্রব্যকাব্য কাকে বলে? শ্রব্য মানে শ্রবণ করা, শোনা। অর্থাৎ যে কাব্যে রসাস্বাদন কাব্য পাঠ ও শ্রবণের মাধ্যমে হয়। কাব্য পাঠ করলেও হয়, এবং ধরো কেউ পাঠ করছে আর কেউ শুনছে, শ্রবণ এবং পাঠের এই উভয়ের মাধ্যমে হয়, সেটা কি? সেটা হচ্ছে শ্রব্যকাব্য। শ্রবণের মাধ্যমেও হবে এবং পড়লে নিজে যদি পাঠ করো, পাঠের মাধ্যমেও হবে, তাকে আমরা শ্রব্যকাব্য বলবো। এই যে শ্রব্যকাব্য, শ্রব্যকাব্যের তিনটি ভেদ কি কি? গদ্য, পদ্য এবং চম্পু কাব্য, যেটাকে মিশ্র কাব্য বলা হচ্ছে। তাহলে গদ্য, পদ্য এবং মিশ্র কাব্য। তাহলে গদ্য কাব্য যেহেতু পাঠ্য, গদ্য কাব্য কোথা থেকে এলো সেটা দেখলাম আমরা। এবার গদ্য কাব্য কাকে বলে? প্রশ্ন হতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, তাহলে গদ্য কাব্য কাকে বলে? দেখো, আলংকারিক দণ্ডী গদ্যের সংজ্ঞায় বলেছেন, কি বলেছেন? অপাদহ পদসন্তানে গদ্যম। অপাদহ, পাদ মানে হচ্ছে চরণ, লাইন, লাইন থাকবে না, অপাদহ, লাইনবিহীন, চরণবিহীন। পাদ সন্তানে অর্থাৎ পদ সন্নিবিষ্ট, অর্থাৎ পদ সন্নিবেশক যুক্ত কাব্য হলো গদ্যকাব্য। পাদবিহীন অর্থাৎ লাইনবিহীন যে পদসমূহ থাকবে, ধরো পদসমূহ মানে কি? অনেকগুলো পদ থাকবে, তাকে আমরা গদ্যকাব্য বলবো। আবার গদ্যকাব্যের আরেকজন লক্ষণ দিচ্ছেন বিশ্বনাথ কবিরাজ। তিনি তার সাহিত্য দর্পণ গ্রন্থে গদ্যকাব্যের সংজ্ঞায় বলেছেন বৃত্তবন্ধবিতং গদ্যম। অর্থাৎ বৃত্ত অর্থাৎ ছন্দ,
ঠিক আছে, ছন্দের বা বৃত্তের বন্ধন যাতে থাকে না, তাই হচ্ছে গদ্যকাব্য। যেখানে ছন্দ থাকবে না, যেমন আমরা পড়েছি, ধরো শ্রিয়ঃ করুণাম অধিপস্য পালনিম প্রজা সুবৃত্তিম যম যুক্ত বেদিতুম, পড়েছি তো। তো এটা যদি সুর করে গাওয়া হয়, সেখানে বৃত্ত আছে, ঠিক আছে, বংশস্থ বিলম, यतौ तु वंशस्थमुदीरितं जरौ, यतौ तु वंशस्थमुदीरितं जरौ, এটা হচ্ছে ছন্দের লক্ষণ। এই ছন্দ অনুসারে আমাদেরকে শ্লোকগুলো পড়তে হয়। শ্রেয়ঃ কুরুণামধিপস্য পালনিম প্রজাসু বৃত্তিম যমযুক্ত বেদিতুম সবর্ণলিঙ্গে বিদিতঃ সমায়য়ৌ যুধিষ্ঠিরং দৈত্যবনে বনেচরঃ। এইরকমভাবে পড়তে হয়। তাহলে এই যে বৃত্ত ছন্দ, এই ছন্দটা থাকবে না, গদ্যে কোনো ছন্দ থাকবে না, যেমন রিডিং পড়ে যাই আমরা লাইন বাই লাইন, সেরকম থাকবে। যেখানে ছন্দের বা বৃত্তের বন্ধন যাতে থাকে না, তাই হচ্ছে গদ্য। যারা পেড ক্লাস করেছো তারা এরকম সুর করে করে শ্লোকগুলো পড়েছো আশা করি। চলো এখান থেকে ভালো করে দেখবে। হ্যাঁ, কি বলছে, সংস্কৃত গদ্য কাব্য প্রধানত কয় ভাগে বিভক্ত, কি কি? সংস্কৃত গদ্য কাব্য দুই ভাগে বিভক্ত। গদ্য কাব্যের ভেদ বলেছে, দুই ভাগে বিভক্ত, কি কি? কথা ও আখ্যায়িকা। অগ্নিপুরাণ মতে গদ্য কাব্য কয় ভাগে বিভক্ত? অগ্নিপুরাণ মতে 5 ভাগে বিভক্ত, কথা, আখ্যায়িকা, খণ্ডকথা, পরিকথা, কথাকলিকা। কথা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কথা কি, আখ্যায়িকা কি? দেখে যাবে। কথা কি না, কথা হচ্ছে কল্পিত কাহিনী আশ্রিত কাব্য, যার বক্তা নায়ক ব্যতীত অন্য কেউ। কল্পিত কাহিনী মানে কল্পনা করে কোনো কিছু একটা রচনা করা হবে, ঠিক আছে। আর আখ্যায়িকা কি না, সত্য কাহিনী আশ্রিত কাব্য, যার বক্তা নায়ক নিজেই। তাহলে এখানে কি, এটা হচ্ছে সত্য কোনো ঘটনা, সেই ঘটনাকে আশ্রয় করে রচিত হবে আখ্যায়িকা। কথা আখ্যায়িকার পার্থক্য আসতে পারে, দেখে যাবে কিন্তু। হ্যাঁ, সংস্কৃত সাহিত্যের 2টি আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্যের নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দশকুমার চরিত, হর্ষচরিত। ময় হসন্ত দিতে পারো, দশকুমার চরিতম, হর্ষচরিতম লিখতে পারো। পরবর্তী প্রশ্ন, গদ্য সাহিত্যের ত্রয়ী কারা? গদ্য সাহিত্যের ত্রয়ী কারা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। দণ্ডী, সুবন্ধু এবং বাণভট্ট। দণ্ডী কোথাকার অধিবাসী ছিলেন? দণ্ডী কাঞ্চির অধিবাসী ছিলেন। দণ্ডী পালিত হন কাদের দ্বারা? দেখো, দণ্ডী তিনি কিন্তু খুব অল্প বয়সেই তার মাতা পিতাকে হারান। তারপর পরবর্তীকালে তিনি লালিত পালিত হন সরস্বতী এবং শ্রুত এদের কাছে। দণ্ডির পৃষ্ঠপোষক রাজা কে ছিলেন? দণ্ডির পৃষ্ঠপোষক রাজা ছিলেন পল্লব রাজ নরসিংহবর্মন। দণ্ডী কোন সময়ের কবি? দণ্ডী কোন সময়ের কবি? খ্রিস্টীয় 7ম শতকের। দণ্ডির ত্রয়ী রচনা কি? দণ্ডির ত্রয়ী রচনা, দণ্ডির প্রধানত 3টি রচনা খ্যাত, যেগুলোর নাম হচ্ছে দশকুমার চরিতম, এটা হচ্ছে গদ্যকাব্য। কাব্যাদর্শ, কাব্যাদর্শ হচ্ছে অলঙ্কার শাস্ত্র। আর অবন্তী সুন্দরী কথা, এটা হচ্ছে গদ্যকাব্য। এছাড়াও আরও 2টো নাম পাওয়া যায় যেগুলো দণ্ডির নামে, সেগুলো লিখে দিয়েছি দেখো। ছন্দবিচিতি এবং দ্বিসন্ধান, দ্বিসন্ধান নামক 2টি গ্রন্থ তার নামেই পরিচিত। দণ্ডির গ্রন্থ সম্বন্ধে রাজশেখর কি উক্ত করেছেন? এটা মনে রাখবে। হ্যাঁ, ত্রয়ো দণ্ডির প্রবন্ধাশ্চ ত্রিষু লোকেষু বিশ্রুতা। দশকুমার চরিত কি শ্রেণীর গদ্যকাব্য? এটির কয়টি ভাগ ও কি কি? আগে আমরা পড়ে এলাম, দশকুমার চরিত হচ্ছে আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। এখানে কয়টি ভাগ আছে? 2টি, পূর্ব পিটিকা, উত্তর পিটিকা। পূর্ব পিটিকায় কয়টি উচ্ছ্বাস? 5টি। উত্তর পিটিকার কয়টি উচ্ছ্বাস? না, 8টি। দশকুমার চরিতম নামকরণের কারণ কি? 10 জন কুমারের জীবনচরিত বর্ণিত হয়েছে, সে কারণে নাম হয়েছে দশকুমার চরিত। দশকুমার চরিতের নায়ক নায়িকার নাম কি? দশকুমার চরিতের নায়কের নাম হচ্ছে রাজবাহন, নায়িকা হচ্ছে অবন্তী সুন্দরী। রাজবাহন চরিতম কার লেখা? এটাও দণ্ডির লেখা, কারণ দশকুমার চরিতের অংশই হচ্ছে রাজবাহন চরিতম। দণ্ডির কাব্য নৈপুণ্য সম্পর্কে প্রশংসা বাক্যটি কি? মনে রাখবে। হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দণ্ডিনঃ পদলালিত্যম, দণ্ডির পদলালিত্য। আচ্ছা, এত দূর পর্যন্ত দণ্ডির পরিচয় গেল এবং তার সম্পর্কিত যা প্রশ্ন ছিল সব গেল।
এবার বাণভট্ট। বাণভট্ট, চলো দেখি কি কি রচনা। বাণভট্ট কয়টি গদ্য কাব্য রচনা করেন? কি কি? বাণভট্টের গদ্যকাব্য কয়টি? না দুটি, হর্ষচরিত ও কাদম্বরী। বাণভট্ট কোন সময়ের কবি? বাণভট্ট খ্রিস্টীয় 7ম শতকের কবি। বাণভট্টের পিতা ও পিতামহের নাম কি? দেখো, পিতা এবং পিতামহ। পিতার নাম চিত্রভানু, পিতামহ অর্থাৎ দাদুর নাম কি ছিল? অর্থপতি। বাণভট্টের পৃষ্ঠপোষক রাজার নাম কি? বাণভট্টের পৃষ্ঠপোষক রাজা হচ্ছে হর্ষবর্ধন। হর্ষবর্ধনের নাম অনুসারে হর্ষচরিত রচনা করেছিলেন। বাণভট্টের পিতা মাতার নাম কি? পিতার নাম চিত্রভানু, মাতার নাম রাজ্যদেবী বা রাজদেবী। বাণভট্ট কি কি গ্রন্থ রচনা করেছিলেন? হর্ষচরিত, কাদম্বরী আর চণ্ডী শতক। মোট 3টি রচনা পাওয়া যায়, তার মধ্যে এই 2টি গদ্যকাব্য, মনে রাখবে। বৃহৎ কথা অবলম্বনে রচিত একটি গদ্যকাব্যের নাম লেখো। তাহলে বাণভট্টের বৃহৎ কথা অবলম্বনে রচিত কি? না কাদম্বরী, মনে রাখবে। কাদম্বরী কোন শ্রেণীর কাব্য? না কথা শ্রেণীর কাব্য, কথা জাতীয় রচনা এটা, হ্যাঁ, কাদম্বরীর। কাদম্বরী শব্দের অর্থ কি? না সুরা। কাদম্বরী শব্দের অর্থ হচ্ছে সুরা। কাদম্বরী কাব্যের বিষয়বস্তু? না চন্দ্রাপীড় ও কাদম্বরীর প্রেম কাহিনী। চন্দ্রাপীড় এবং কাদম্বরীর প্রেম কাহিনী। কাদম্বরী কাব্যের নায়ক নায়িকা কে? নায়ক কে? না চন্দ্রাপীড়, নায়িকা কে? কাদম্বরী। কাদম্বরীর কয়টি ভাগ? এটার 2টি ভাগ। কি কি? পূর্ব ভাগ এবং উত্তর ভাগ। কাদম্বরী গদ্য কাব্যটি সমাপ্ত করেন কে? দেখো, কাদম্বরী গদ্য কাব্যটি সমাপ্ত করেন বাণভট্টের পুত্র ভূষণ ভট্ট। ভূষণ ভট্টের অপর নাম কিন্তু আবার পুলিন্দ ভট্ট। মানে বাণভট্ট কাদম্বরী রচনা করতে শুরু করেন, হ্যাঁ, তারপর তিনি মারা যান। তো সেই কাদম্বরীকে সমাপ্ত করেন তারই পুত্র ভূষণ ভট্ট বা পুলিন্দ ভট্ট। আচ্ছা, পুলিন্দ ভট্টকে একই লেখা আছে, বাণভট্টের পুত্র, যার অপর নাম হচ্ছে ভূষণ ভট্ট। এটা কাদম্বরীতে গেল। এবার হর্ষচরিত। হর্ষচরিত কোন শ্রেণীর গদ্যকাব্য? হর্ষচরিত কাব্যে কয়টি উচ্ছ্বাস আছে? হর্ষচরিত কোন শ্রেণীর? আখ্যায়িকা শ্রেণীর। এটিতে কয়টি উচ্ছ্বাস আছে? 8টি উচ্ছ্বাস আছে। হর্ষচরিত কাব্যের বিষয়বস্তু কি? পুষ্যভূতি বংশের কাহিনী এখানে আছে। বাণভট্টের প্রশংসিত সূচক বাক্য দুটি কি? না বাণোচ্ছিষ্ট জগৎসর্বম হৃদয়বশী পঞ্চবাণস্তু বাণঃ। বাণভট্ট কোন রাজার সভাকবি ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। পরবর্তী প্রশ্ন, হর্ষচরিত রচিত হয় কোন শতকে? রাজা হর্ষবর্ধনের সময়কালটা দেওয়া আছে, দেখো, 600 থেকে 647 খ্রিস্টাব্দ। সভাকবি ছিলেন কে? বাণভট্ট। তাহলে এই সময়ের রচনা, সুতরাং ওই সময়ের রচনা। বাণভট্টের অন্যান্য গ্রন্থগুলির নাম লেখো। হর্ষচরিত কাদম্বরী ছাড়াও অন্য একটি গ্রন্থ যার নাম হচ্ছে চণ্ডী শতক, আরেকটা হচ্ছে পার্বতী পরিণয় এবং মুকুট তাড়িতক। এগুলো একটু মনে রাখবে, হ্যাঁ। দেখো, তোমরা যে ক্লাসটা করছো, এই ক্লাসের যদি পিডিএফ কেউ চাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন করে নাও। এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে জয়েন হতে পারো, যুক্ত হতে পারো। আর যেহেতু এত কষ্ট করে ভিডিওটা বানানো, কৃপা করে তোমরা তোমাদের হিতার্থে, তোমাদের মঙ্গলার্থেই আমি এই ক্লাসটা নিয়ে এসেছি, তাই অন্তত একটা হলে কমেন্ট করে দিও। তোমরা কমেন্ট করলে আমি কিন্তু উৎসাহিত হব। শুধুমাত্র একটু সাপোর্ট তোমাদের চাই। তোমরা যদি সাপোর্ট না করো, আমি কিভাবে ভিডিও বানাতে পারবো বলো? চলো, এবার দ্বিতীয় অধ্যায়, চম্পু কাব্য যেটা আছে, 2টো পাঠ্য আছে আমাদের, নলচম্পু এবং ভরতচম্পু। চলো, চম্পু কাব্য কাকে বলে? সাহিত্য দর্পণকার আচার্য বিশ্বনাথের মতে গদ্য পদ্যময়ং কাব্যম চম্পুরিত্যভিধীয়তে। গদ্য এবং পদ্য দুটোই যেখানে অ্যাভেলেবেল, গদ্য পদ্যময় কাব্যকে চম্পু কাব্য বলে। চম্পু কাব্যের অপর নাম মিশ্র কাব্য, মনে রাখবে। গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে চম্পু কাব্য বলে। এবার গদ্য কাব্যের সঙ্গে চম্পু কাব্যের পার্থক্য কি? তাহলে গদ্য কাব্যে কি থাকবে? গদ্যই আখ্যান ভাগের মূল বাহক, পদ্যের প্রয়োগ সীমিত। মানে পদ্য থাকবে না, থাকলেও 2-1টা থাকতে পারে, গদ্যটাই বেশি হবে গদ্য কাব্যে। আর চম্পু কাব্যে কি হবে? চম্পু কাব্যে মূল আখ্যান ভাগের বাহক হলো গদ্য,
ও পদ্যের সমানুপাতিক সমাবেশ, মানে সমান সমান থাকবে, গদ্যও থাকবে পদ্যও থাকবে চম্পূকাব্যতে। কোন বিষয় অবলম্বন করে চম্পূকাব্য রচিত হয়েছে? সাধারণত পৌরাণিক বিষয়কে অবলম্বন করে চম্পূকাব্য রচিত হয়েছে। সর্বাপেক্ষা প্রাচীন চম্পূকাব্যের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সর্বাপেক্ষা প্রাচীন চম্পূকাব্যের নাম হলো নলচম্পু। নলচম্পু রচয়িতা কে? না, নলচম্পু রচয়িতা ত্রিবিক্রম ভট্ট। ত্রিবিক্রম ভট্টের অপর নাম কি? সিংহাদিত্য। ত্রিবিক্রম ভট্টের অপর নাম হচ্ছে সিংহাদিত্য। ত্রিবিক্রম ভট্টের পিতার নাম হচ্ছে নেমাদিত্য। ত্রিবিক্রম ভট্টের পিতামহের নাম কি? শ্রীধর। ত্রিবিক্রম ভট্ট কোন সময়ের কবি? ত্রিবিক্রম ভট্ট দশম শতকের কবি। নলচম্পু কাব্যের বিষয়বস্তু কি? না, নল এবং দময়ন্তী প্রণয় কাহিনী, অর্থাৎ প্রেম কাহিনী। নলচম্পু কাব্যের উৎস কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু দেখে নাও। মহাভারতের নলদময়ন্তী কাহিনী অবলম্বন করে নলচম্পু বা দময়ন্তী কথা নামক চম্পু কাব্যটি রচিত। তাহলে নলচম্পুর অপর নাম হচ্ছে দময়ন্তী কথা। এটা কোথার থেকে নেওয়া হয়েছে? মহাভারতের নল দময়ন্তী যে কাহিনী, সেখান থেকে। ত্রিবিক্রম ভট্টের অপর কোন গ্রন্থ রচিত? ত্রিবিক্রম ভট্টের অপর কোন গ্রন্থ? না, ত্রিবিক্রম ভট্ট আরেকটা চম্পূকাব্য রচনা করেছিল, যার নাম হচ্ছে মদালসা চম্পু। মনে রাখবে, নলচম্পু ছাড়া ত্রিবিক্রম ভট্টের একটি চম্পূকাব্যের নাম লিখো, সেই মদালসা চম্পু। যমুনা ত্রিবিক্রম নামে কে পরিচিত? অবশ্যই ত্রিবিক্রম ভট্ট পরিচিত। নলচম্পুর অপর নাম কি? দময়ন্তী কথা। নলচম্পুর কয়টি উচ্ছ্বাস আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 7টি উচ্ছ্বাস আছে। নলচম্পুর উৎস কি? মহাভারতের বনপর্ব। ত্রিবিক্রম ভট্ট কার সভাকবি ছিলেন? না, রাষ্ট্রকূট রাজ তৃতীয় ইন্দ্রের সভাকবি ছিলেন। এবার ভরতচম্পু থেকে প্রশ্ন হচ্ছে, ঠিক আছে? নলচম্পু গেল, এবার ভরতচম্পু শুরু। অনন্ত ভট্ট রচিত একটি চম্পূকাব্যের নাম লেখো। অনন্ত ভট্ট রচিত চম্পূকাব্যের নাম কি? ভারতচম্পু। ভারতচম্পু কে রচনা করেন? ভারতচম্পু কে রচনা করেন? একই কোশ্চেন, অনন্ত ভট্ট। এই কাব্য কয়টি স্তবকে বিভক্ত? ভরতচম্পুর উৎস কি? দেখো, এই কাব্যটি দ্বাদশ অর্থাৎ 12টি স্তবকে বিভক্ত। এটা কিন্তু স্তবকে বিভক্ত, আগেরগুলো উচ্ছ্বাস পেলাম, এটা স্তবকে। আর এর উৎস হচ্ছে মহাভারত। ভারতচম্পুর বিষয়বস্তু কি? দেখো, মহাভারতে যা কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোই এখানে বর্ণিত হয়েছে, তাই এর বিষয়বস্তু কি হবে? না, মহাভারতের সামগ্রিক কাহিনী এই কাব্যের বিষয়বস্তু। ভারতচম্পুর শ্লোক সংখ্যা এবং বৈশিষ্ট্য কি? তাহলে ভারতচম্পুর শ্লোক সংখ্যা প্রায় 1000-টিরও বেশি। 1000-টিরও বেশি শ্লোক আছে এখানে। আর এই বৈশিষ্ট্য কি? এই গ্রন্থের প্রধান বৈশিষ্ট্য হলো গদ্যের মধ্যে পদ্যের নিবন্ধ। গদ্য পদ্যময়ী কাব্য, চম্পূকাব্য, সেটাই লিখবে। ভারতচম্পুর আধুনিক টিকা ও টিকাকারের নাম লেখো। আধুনিক টিকাকার এবং টিকার নাম। তাহলে টিকার নাম হচ্ছে প্রকাশ, আর টিকাকার হচ্ছে রামচন্দ্র মিশ্র। তৃতীয় অধ্যায়ে এলাম আমরা। আবারও বলছি, কৃপা করে একটু কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্ট আমার দরকার। দেখো, আয়ুর্বেদের সংজ্ঞা দাও। কি বলা হয়েছে? আয়ুর্বেদ হলো ঋগ্বেদের উপবেদ। আচার্য চরকের মতে আয়ু সম্পর্কে হিত ও অহিত জ্ঞাপক ব্যাধির কারণ নিরাময়ক শাস্ত্রকে আয়ুর্বেদ বলে। আমাদের যে ব্যাধি হয়, রোগ হয়, সেগুলো নিরাময় করার জন্য যে শাস্ত্র আমাদেরকে জ্ঞান দেয়, সেটাই হচ্ছে আয়ুর্বেদ। এবার সুশ্রুত কি বলেছেন আয়ুর্বেদ সম্পর্কে? আয়ুরস্মিন বিদ্যুৎময় অনেন বা আয়ুর্বিন্দতীতি আয়ুর্বেদঃ। আয়ুর্বেদের শাখা কয়টি ও কি কি? বর্তমান সময় পর্যন্ত আয়ুর্বেদের শাখা হচ্ছে 3টি। কি কি? আত্রেয়ী পুনর্বসু সম্প্রদায়, যেটা হচ্ছে কায়ৎস চিকিৎসা। ধন্বন্তরী সম্প্রদায়, যেটা হচ্ছে শল্য চিকিৎসা। আর আরেকটা হচ্ছে কাশ্যপ সম্প্রদায়, যেটা হচ্ছে বাল রোগ চিকিৎসা। আয়ুর্বেদের অঙ্গ কয়টি? নাম লেখো। আয়ুর্বেদের 8টি অঙ্গ। অষ্টাঙ্গ আয়ুর্বেদ প্রশ্ন হতে পারে। অষ্টাঙ্গ আয়ুর্বেদ কি?
আয়ুর্বেদের 8টি অঙ্গকে অষ্টাঙ্গ আয়ুর্বেদ বলে। কি কি সে 8টি? যথা কায় চিকিৎসাতন্ত্র, শল্যতন্ত্র, শালাক্যতন্ত্র, ভূত বিদ্যাতন্ত্র, কৌমার ভৃত্যতন্ত্র, অগধতন্ত্র, রসায়নতন্ত্র এবং বাজিকরণতন্ত্র। পরবর্তী প্রশ্ন, কোন বেদের উপবেদ হলো আয়ুর্বেদ? ঋগ্বেদের উপবেদ হলো আয়ুর্বেদ। কোন শাস্ত্রের সঙ্গে আয়ুর্বেদের সাদৃশ্য দেখা যায়? উত্তর হচ্ছে অর্থশাস্ত্রের সঙ্গে আয়ুর্বেদের সাদৃশ্য বিদ্যমান। আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস হচ্ছে অথর্ববেদ। দেখো, উৎস হচ্ছে অথর্ববেদ, কিন্তু উপবেদকার ঋগ্বেদের। কোশ্চেন গোলাবে না কিন্তু, হ্যাঁ, মনে রাখবে। উপবেদ, ঋগ্বেদের উপবেদ হচ্ছে আয়ুর্বেদ, আর উৎস কোন গ্রন্থ? না অথর্ববেদ। কোন বেদে আয়ুর্বেদের বিস্তৃত আলোচনা আছে? অথর্ববেদে আয়ুর্বেদ সম্বন্ধিত ভেষজবিদ্যা, বিভিন্ন রোগ ও তার প্রতিকারের বিষয় সম্বন্ধে বিস্তৃত আলোচনা আছে। আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী কারা? আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী কারা? না চরক, সুশ্রুত এবং বাগভট্ট, এই 3 জন। এবারে চরক সংহিতায় আমরা এলাম। চরক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন? চরক আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের পণ্ডিত ছিলেন। চরক সংহিতার অধ্যায় এবং শ্লোক সংখ্যা লেখো। তাহলে চরক সংহিতার অধ্যায় হচ্ছে 8টি স্থান ছিল। অধ্যায় কয়টি? 120টি অধ্যায় এবং শ্লোক সংখ্যা 1200টি। আচ্ছা দেখো, চরক সংহিতার 8টা স্থানের নাম লেখো। 8টি স্থানের নাম কিন্তু পরপর মনে রাখতে হবে, নামগুলো লিখতে হবে, কারণ প্রশ্ন হতেই পারে যে পরপর 4টি স্থানের নাম লেখো বা 2টি স্থানের নাম লেখো। ট্রিক্স আছে, এগুলো ট্রিক্স আকারে পড়লেও হয়। পেড ক্লাস যারা করেছে তাদেরকে ট্রিক্স বলা হয়েছে। দেখো এখানে কি বলছে, চরক সংহিতার 8টি স্থান কি কি? সূত্রস্থান, নিদান স্থান, বিমান স্থান, শারীরস্থান, ইন্দ্রিয়স্থান, চিকিৎসা স্থান, কল্পস্থান, সিদ্ধিস্থান। ট্রিক্স বলে দিচ্ছি। সুনি বিষয় চিকিৎসা কল্প সিদ্ধি। সুনি বিষয় চিকিৎসা কল্প সিদ্ধি। সু অর্থাৎ সূত্রস্থান, নি অর্থাৎ নিদান স্থান, বি বিমান স্থান, সা অর্থাৎ শারীরিক স্থান, সা তারপর ই আছে, তাহলে ইন্দ্রস্থান, চিকিৎসা কল্প সিদ্ধি। চরক সংহিতা এরকম নাম হলো কেন? না অনন্তদেব চরক নামে পৃথিবীতে আবির্ভূত হয়ে অগ্নিবেশের আয়ুর্বেদকে সংরক্ষণ করে বলেই তার নাম অনুসারে গ্রন্থের নাম হয় চরক সংহিতা। অর্থাৎ চরক, এই চরকের নাম অনুসারেই চরক সংহিতা নাম হয়েছে। চরক সংহিতার প্রথম 2টি স্থানের বিষয়বস্তু লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতেই পারে। চরক সংহিতার প্রথম ভাগ হচ্ছে সূত্রস্থান। সূত্রস্থানে কি আছে? না এ বিষয়ে আয়ুর্বেদের লক্ষণ ও প্রয়োজন। আর কি আছে? না শারীরিক ও মানসিক দোষের বিবরণ, চিকিৎসা ও বৈদেব্যের লক্ষণ প্রভৃতি সেখানে বর্ণনা আছে। আর প্রথম স্থান কি ছিল? তাহলে সূত্র, সুনি, নি ফর নিদান। নিদান স্থানে কি আছে? নিদান স্থান হচ্ছে দ্বিতীয় ভাগে কি আছে? ব্যাধির ভেদ, বিভিন্ন রকমের যে রোগ তার ভেদ আছে, পর্যায় এবং লক্ষণ প্রভৃতি সেখানে আলোচনা আছে। চরক সংহিতার উপর কয়েকজন টিকাকারের নাম লেখো। চরক সংহিতার উপর উল্লেখযোগ্য টিকাকার হলেন ভট্টহরিশ্চন্দ্র, যার নাম হচ্ছে চরক ন্যাস, গঙ্গাধর রায়, যার টিকার নাম হলো জল্পকল্পতর, শিবদাস সেন, যার নাম হচ্ছে তত্ত্বচন্দ্রিকা, চক্রপাণি দত্ত, এটা একটু মনে রাখবে, চক্রপাণি দত্তের রচিত আয়ুর্বেদ দীপিকা। সুশ্রুত সংহিতা, সুশ্রুতকে না শল্য চিকিৎসায় পারদর্শী এবং ধন্বন্তরী শিষ্য সুশ্রুত ছিলেন মহর্ষি বিশ্বামিত্রের পুত্র। সুশ্রুত সংহিতা নাম হলো কেন? আয়ুর্বেদ শাস্ত্রের গবেষকগণ নমো ব্রহ্ম প্রজাপত্যশ্রী বলবিদ ধন্বন্তরী সুশ্রুত প্রভৃতিভ্য এই কথার দ্বারা মনে করেন সুশ্রুতের লেখা সুশ্রুত তন্ত্র গ্রন্থটি নষ্ট হওয়ায় বৌদ্ধ যুগের শ্রেষ্ঠ শল্য চিকিৎসক নাগার্জুন তার সংস্করণ করে নাম দেন সুশ্রুত সংহিতা।
সুশ্রুত তন্ত্র এটা কি হয় না, এটা নষ্ট হয়ে যায়। তারপর পরবর্তীকালে শল্য চিকিৎসক নাগার্জুন একটা সংস্করণ করে, তারই সংস্করণ করে, যার নাম হয় সুশ্রুত সংহিতা। সুশ্রুত সংহিতা রচয়িতাকে, সুশ্রুত সংহিতা রচয়িতা হচ্ছে আচার্য সুশ্রুত। আয়ুর্বেদ শাস্ত্রের গবেষকদের মতে মূল গ্রন্থটি ধন্বন্তরী রচিত। সুশ্রুত সংহিতার কয়টি ভাগ ও কী কী? সুশ্রুত সংহিতার 6টি ভাগ: সূত্র, নিদান, শারীর, চিকিৎসা, কল্প এবং উত্তর। একটা 6 নম্বর, এটা একটু চেঞ্জ হয়েছে, উত্তর তন্ত্র। মহাভারতে সুশ্রুতকে কার পুত্র বলা হয়েছে? মহাভারত সুশ্রুতকে বিশ্বামিত্রের পুত্র বলা হয়েছে। সুশ্রুত সংহিতা গ্রন্থে কয়টি তন্ত্র আছে সেগুলি লিখো। তন্ত্র হিসেবে যদি ভাগ করা হয় সেখানে 2টি তন্ত্র আছে, পূর্বতন্ত্র এবং উত্তরতন্ত্র। ঠিক আছে, যে তন্ত্রটি ভাগ করা হয়েছে। সুশ্রুত সংহিতা গ্রন্থের কয়টি অধ্যায়? না প্রায় 180টি অধ্যায়। সুশ্রুত সংহিতার 16 তন্ত্রের বিভাগগুলি কী কী? 16 তন্ত্রের বিভাগগুলি হচ্ছে 8টি। কী কী সেগুলি হচ্ছে ছেদন, ভেদন, লেখন, হেসন, ব্যাধন, আহন, বিষ্বন এবং শিবন। দেখো পরবর্তী প্রশ্ন, সুশ্রুত সংহিতার সংস্করণ এবং টিকাকার সম্পর্কে লেখো। সুশ্রুত সংহিতার যিনি সংস্করণ করেন সেই বৌদ্ধ চিকিৎসক নাগার্জুন, এবং সুশ্রুত সংহিতার টিকাকারদের নাম হচ্ছে জৈয়ট, কাতকি, সমী, গদাধর, গয়দাস, উল্লন এবং চক্রপাণি দত্ত। আচ্ছা, এটা গেল চিকিৎসা শাস্ত্র। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও তোমাদের সাজেশন ভিডিওর জন্য। আমি এখন কয়েকদিন তোমাদের জন্যই খাটছি, এবং অবশ্যই একটা কমেন্ট করে দিও, বারবার বলছি একটা কমেন্ট করে দিও। দেখো পরবর্তী 4র্থ অধ্যায়, যেটা আধুনিক বাঙালি সংস্কৃত সাধক এবং তাদের সাহিত্যকৃতি। আমি এখান থেকে বেছে বেছে প্রশ্নগুলোই দিয়েছি, সব প্রশ্নগুলো বেছে বেছে দিয়েছি, একটু ভালো করে দেখে নাও। কোন সময় কাল থেকে আধুনিক সংস্কৃতির সময়কাল বলা হয়? দেখো প্রায় 1800 খ্রিস্টাব্দ সময়কাল থেকে আধুনিক সংস্কৃত সাহিত্য রচনা ও চর্চা শুরু হয়েছে বলে মনে করা হয়। আধুনিক সংস্কৃতে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় কোন নামে খ্যাত ছিলেন? তার উপাধি কী ছিল? আধুনিক সংস্কৃত সাহিত্যে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বুড়োদা নামে খ্যাত ছিল। তার উপাধি ছিল স্বর্ণকলশম। বুড়োদার পরিচয় দাও। তাহলে বুড়োদা কে? সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়। তাই দেখো কী লেখা আছে, 1918 খ্রিস্টাব্দে 27শে ফেব্রুয়ারি বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহণ করেছিলেন এই বুড়োদা কে? না সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়। ঠিক আছে, পিতার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাতার নাম প্রমদা সুন্দরী দেবী। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত নাটকগুলির নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনি 4টি নাটক রচনা করেছেন। কি কি? ধরিত্রীপতি নির্বাচনম, অথ কিম, স্বর্গীয় হসনম, ননাবিতাডনম। ছোট্ট গল্প নির্মাণে অপ্রতিদ্বন্দ্বী কবির নাম লেখো। জন্মস্থান ও বাসস্থান তার কোথায়? ছোট গল্প নির্মাণে আধুনিক সংস্কৃতের অপ্রতিদ্বন্দ্বী কবি হলেন অধ্যাপক তারাপদ ভট্টাচার্য। কবির বাংলাদেশে জন্ম হলেও কলকাতার ভবানীপুরের বাসিন্দা তিনি। অধ্যাপক তারাপদ ভট্টাচার্যের গবেষণা এবং উপাধি সম্পর্কে লিখো। তিনি গবেষণা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ন্যায় মতে আত্মা কি সে বিষয় সম্পর্কে তিনি গবেষণা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে নারী রামরক্ষী উপাধি দেন। বঙ্গীয় সারস্বত সম্মেলনে তাকে শাস্ত্রী উপাধিতে ভূষিত করেন। এগুলো একটু মনে রাখবে। হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু দেখে নাও। তারাপদ ভট্টাচার্য বিরচিত উল্লেখযোগ্য ছোট গল্পগুলির নাম লেখো। ছোট গল্পগুলি কি কি? দেখো, পট্টকাষ্ঠিকা, গদাধর বিবাহ কথা, মৈত্রেয়ী, ভেজাল কথা। পরবর্তী,
তারাপদ ভট্টাচার্য বিরচিত অন্যান্য অন্যান্য রচনাগুলির নাম লেখো। অন্যান্য রচনাগুলি কি রয়েছে? ইয়ং পৃথ্বী, রাধা, মদনেন কৃতম, জীবনতৃষা, তস্मै নমশ্চৌরায় ইত্যাদি গ্রন্থ রয়েছে। পট্টকাষ্টিকা শব্দের অর্থ কি? গল্পের উপদেশ কি? পট্টকাষ্টিকা মনে রাখবে, পাটকাঠি অ্যাকচুয়ালি। পট্টকাষ্টিকা শব্দের অর্থ পাটকাঠি। সমাজের স্বার্থপরতার নগ্ন চিত্র এই গল্পে তুলে ধরা হয়েছে। মৈত্রী গল্পটি কোন জাতীয় রচনা? না, মৈত্রী গল্পটি কল্পিত বৃত্তান্ত অবলম্বনে রচিত। কথা জাতীয় এটা রচনা। বীরেন্দ্র কুমার ভট্টাচার্য বিরচিত সনেট সমগ্র এবং প্রহসনের নাম লেখো। সনেট সংগ্রহের নাম হলো কলাপিকা এবং প্রহসনের নাম হলো বেষ্টন ব্যয়োগঃ। মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বীরেন্দ্র কুমার ভট্টাচার্য বিরচিত গীতিনাট্যের নাম ও প্রতিপাদ্য বিষয় কি কি? গীতিনাট্যগুলি হলো, এক নম্বর কি দেওয়া আছে দেখো, শূর্পণখা ভিসারম। এখানে কি আছে? রাম ও লক্ষণের উদ্দেশ্যে শূর্পণখার প্রেমের যে প্রস্তাব সেটা। আর একটা আছে শ্রীগীত গৌরাম্বম, অর্থাৎ চৈতন্যের জীবনলীলা এখানে বর্ণিত আছে। বীরেন্দ্র ভট্টাচার্য কর্তৃক বিরচিত নাটকগুলির নাম লেখো। মনে রাখবে, হ্যাঁ। বীরেন্দ্র ভট্টাচার্য রচিত নাটকগুলি কি? না, কবি কালিদাসম, বিদ্যার্থম, শার্দুল শতকম, শরণার্থী সংবাদ এবং শূর্পণখা ভিসারম। বীরেন্দ্র কুমার ভট্টাচার্য বিরচিত অথচ অপ্রকাশিত আছে এমন গ্রন্থগুলির নাম লেখো। রচিত কিন্তু অপ্রকাশিত, এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। সেগুলো কি? না, লক্ষণ ব্যয়োগঃ, মেঘদৈত্যম, মার্জনা চাতুর্যম, চার্বাক তাণ্ডবম, সুপ্রথা স্বয়ংবরঃ, ঝঞ্ঝাবৃত্তম এবং সংস্কৃতি শকধরা। সিদ্ধার্থ চরিতম নাটকটির অঙ্ক সংখ্যা কত? নাটকটির অঙ্ক সংখ্যা 8টি অঙ্ক বিশিষ্ট। কবে এই নাটকটি প্রথম প্রকাশিত হয়েছে? 1970 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, সিদ্ধার্থ চরিতম নাটকের প্রতিপাদ্য বিষয় কি? না, কবি বীরেন্দ্র কুমার ভট্টাচার্য রচিত গৌতম বুদ্ধের জীবন কাহিনী নিয়ে রচিত সিদ্ধার্থ চরিত্রম। এটি 8 অঙ্ক বিশিষ্ট। এই নাটকে বিশ্ব মানবতা এবং অহিংসার বাণী প্রকাশিত হয়েছে। দেখো, আমরা জানি যে গৌতম বুদ্ধের পূর্ব নাম ছিল সিদ্ধার্থ, সে অনুসারে এই সিদ্ধার্থ চরিত্রের রচনা। সকলের কাছে আমার অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চ্যানেলের নাম দৈবিক সংস্কৃতম। আমি তোমাদের সঙ্গে ছিলাম সজল গোপ, সজল স্যার। কৃপা করে তোমরা একটা কমেন্ট করে যেও এবং যে প্রশ্নগুলো দেওয়া হলো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই এগুলো দেখে যাবে। আশা করা যায় এখান থেকেই তোমরা কমন পাবে। আমি বেশ ভালো করে বিগত সালের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো দেখার পর তোমাদের কিন্তু এই সাজেশনগুলো নিয়ে আসছি, খুব যত্ন সহকারে কেটে নিয়ে আসছি। তাই অবশ্যই এগুলো দেখে যাবে, এগুলো স্কিপ করবে না। পরবর্তী শর্ট কোশ্চেনের ভিডিও দেওয়া হবে এখানেই। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এখানেই পেয়ে যাবে সাজেশন ভিত্তিক। এবং যেটা বলছিলাম তোমাদের টিপস, দেখো এখানে তো তোমাদের 4টা অধ্যায় ছিল। আচ্ছা, এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা জায়গা বুঝে নাও। তোমাদের পরীক্ষা ভালো করার জন্য যেটা বলছিলাম, তোমাদের তো এখানে 4টি অধ্যায় আছে। 4টি অধ্যায়ের মধ্যে 3টি অধ্যায় ভালো করে পড়ে যাও। 3টি অধ্যায় ভালো করে পড়ে গেলেই তোমরা প্রায় উত্তর পেয়ে যাবে সব কিছু। লং প্রশ্ন, চম্পু কাব্য ভালো করে যাও, দণ্ডি করে যাও এবং আয়ুর্বেদ যেটা রয়েছে, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, এগুলো একটু ভালো করে দেখে যাও। সাজেশন আমি লং কোশ্চেনের সাজেশন দিয়েছি, তোমরা সাজেশন ভিডিওটা দেখে নেবে, সেগুলো করে গেলেই তোমরা কমন পাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।